শেখ জামাল সরকারি পয়সায় বিদেশ থেকে প্রশিক্ষণ নিছেন। আমাদের আর্মির নিয়ম আছে, কোনো অফিসার যে এখানেই প্রশিক্ষণ নেন না কেন, অর্থাৎ আমরা 2.5 বছর ট্রেনিং নেই, তারপরে আমরা সৈনিকের সাথে 2 মাস থাকি, যেটাকে আমরা বলি রেজিমেন্টেশন। এই ভদ্রলোক জামাল সাহেব লন্ডন থেকে এসেই একদিনের জন্য ক্যান্টনমেন্টে ছিলেন না। আল্লাহ অশেষ রহমত, এই সূর্য সন্তান আমাদের রক্ষা করছে, নাহলে আমরা কোথায় যেতাম আমি জানি না। আমরা প্রথম ব্রিটিশ থেকে স্বাধীন হই 1947 সালে। শেখ মুজিবুর রহমান তখন তার নেতা। স্বাধীনতা উত্তর, স্বাধীনতা পূর্ব যে সময়টা ছিলেন, উনি নিঃসন্দেহে একজন মহান নেতা। কিন্তু স্বাধীনতার 25শে মার্চ যে রাত, কালো রাত, সে রাতে যখন পাকিস্তানে হানা দিবেন, উনি নৈতিকতা, দায়িত্ববোধ, অদূরদর্শিতা সব হারিয়ে উনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেন। উনি কেমনভাবে গেলেন, ওনার যে সিগারেট মানে চুরুট খান, সে পাইপটা ফেলে দিতে ভুলে যান নাই, অর্থাৎ স্বেচ্ছায় গেছেন। উনি কিন্তু ওনার ব্যাগ লাগেজ নিজে টানেন নাই, যেভাবে আমরা টানি নিজের লাগেজ। ওনার লাগেজ বস্তা প্যাটরা পাকিস্তানি আর্মিরা নিয়ে গিয়েছিল। ওনারা 9 মাস উনি ছিলেন যুদ্ধের সাথে। কী হয়েছে উনি জানেন না। যে ঘোষণা ওনার দেওয়ার কথা ছিল, উনি সেই ঘোষণা দেন নাই। সেই ঘোষণা দিয়েছে শহীদ জিয়া রহমান। এই ঘোষণায় আমরা সবাই ভারতের আশ্রয় নেই এবং আমরা দেশটাকে স্বাধীন করি। এখন কথা হলো, উনি ফিরে আসলেন স্বাধীনতার পর। উনি ঘোষণা দিয়ে দিলেন নিজে নিজে 3 মিলিয়ন মানে আমাদের শহীদ হয়েছে, অর্থাৎ 30 লাখ। এই যে শহীদের সংখ্যাটা উনি বিতর্কিত করলেন, হয়তো 0.3 মিলিয়ন বলার কথা ছিল, 3 মিলিয়ন বললেন। এটাকে তো সংশোধন করার সুযোগ ছিল। এটা তো কোরআন না, পরিবর্তন করা যাবে না। এখন সত্যিকার অর্থে কে গুনেছিল 0.3 মিলিয়ন, 3 লাখ? আমি চ্যালেঞ্জ করার আপনাদের সামনে, 1 লাখ লোকও মারা যায় নাই। এই যুদ্ধটাকে বিতর্কিত করার জন্য শেখ মুজিবুর রহমান ইচ্ছাকৃতভাবে 30 লাখ বলেছেন। উনি মুক্তিযোদ্ধা শব্দটাকে, পবিত্র শব্দটাকে উনি অবমানিত করেছেন, যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি কালামানিক বিচারপতি, উনি মুক্তিযোদ্ধা, উনি ছিলেন কিন্তু লন্ডনে। একে একে উনি যখন দেশে আসলেন, দেখেন একটা বিপ্লব, যেটা ঘোষণা, একটা বিশাল বিপ্লব। উনি শহীদ জিয়াকে এসে সম্মান দেন নাই। শহীদ জিয়া ওনাকে সম্মান দিতেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান বলে উনি ঘোষণা দেন। উনি সেনাপ্রধান বানালেন যেন শফিউল্লাহকে। শফিউল্লাহ একই ব্যাটপ্যাট হলে উনার নিচে, যোগ্যতা মানদণ্ডে জিয়া রহমান শফিউল্লাহ উপরে। আচ্ছা ঠিক আছে, উনি আসলে পরশ্রী কাতর ও হিংসা যে জিনিসটা থাকে না মেয়েদের বেশি, শেখ মুজিবুর রহমান সেটা ছিল। উনি সহ্য করতে পারেন নাই জিয়া কেন ঘোষণা দিচ্ছেন, কারণ শেখ মুজিবুর রহমান কখনোই স্বাধীনতা চান নাই। উনি 7ই মার্চে ভাষণ দিয়েছেন, আমরা যেটা নিয়ে বিতর্ক করি, হ্যাঁ সুন্দর ভাষণ, এই শেষটা ছিল ভাষণের জিও পাকিস্তান, সেটা আমরা ভুলে গেছি। 7ই মার্চ যদি স্বাধীনতা ঘোষণা হয়ে থাকে, 8ই মার্চ কেন যায় নাই জনতা? 9ই মার্চ কেন যায় নাই? 25 তারিখ পর্যন্ত কেউ যায় নাই। যখন পাকিস্তানে আমাদের হামলা দেয়, আমরা আত্মগোপনে যাই, শহীদ জিয়া ঘোষণা দিলে আমরা অস্ত্র ধরি। এটাই হলো বাস্তবতা। এখন উনি বিদেশ থেকে ফিরে এসে সব কিছু ওনার, উনি ভুলে গেছেন শহীদ জিয়া, উনি ভুলে গেছেন জানুস পানি, উনি ভুলে গেছেন তাজউদ্দিন, সবটাই ওনার। এটা ছিল লজ্জার। উনি কখনোই চাননি এটা শক্তিশালী সেনাবাহিনী হোক, তাই উনি সৃষ্টি করেছেন রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনী কারা? এটা ছিল জেনারেল ওবানের আন্ডারে বিএলএফ ফোর্স, বাংলাদেশ লিবারেশন ফোর্স, যারা কোথাও কোনো গুলি করে নাই, কোথাও কোনো যুদ্ধ করে নাই। তারা যাচ্ছিল অখণ্ড ভারত, তারা বিশ্বাস করে তাজমহল আমাদের। এরাই ছিল রক্ষী বাহিনী। এরা 30,000 মুক্তিযোদ্ধাকে খতম করে। অন্তত একটা হলে তো করে, যেটা সিরাজ শিকদার, ইঞ্জিনিয়ার সিরাজ শিকদার। কত বড় হ্যাডম! উনি সংসদে বলেন, ঘোষণা দিয়ে বলেন সিরাজ শিকদারের কথা। কোথায় আর সিরাজ শিকদার? ভিন্নমত দমনে কণ্ঠস্বর রোধ করতে উনি বাকশাল সৃষ্টি করেন। উনি এমন কোনো অন্যায় কাজ নাই মানুষের কণ্ঠ রোধ করার জন্য, সবটাই উনি করেন। যার জন্য আমরা স্বাধীনতা চাইলাম, অর্থনীতি মুক্তি, আমাদের স্বাধীনতা, কথা বলার অধিকার, উনি সব হরণ করেন। তারপরে এই মুক্তিযোদ্ধা ইয়াং কিছু সেনা অফিসার
এই অনৈতিক কর্মকাণ্ড, কোনো হত্যাকাণ্ড আমি পছন্দ করি না, তারপর যেটা ছিল প্রয়োজন তা না করলেই নয়। দেখেন শেখ মুজিবুরকে তারা অ্যারেস্ট করতে পারতো, করার হয়তো ইচ্ছা ছিল, কিন্তু ভিতর থেকে শেখ কামাল গোলাগুলি শুরু করে দেন। বাংলাদেশের উনি জনক বললাম, মনে হয় সবাই বলে জনক, জনক হলো আমজনতা। এই উনি কোন ক্ষমতা বলে শেখ কামাল এত অস্ত্র ঘরে রেখেছিলেন আমার বলেন? আপনি চিন্তা করতে পারেন আজকের দিনে শেখ কামাল বাড়িতে অস্ত্র রাখছেন, একাধিক অস্ত্র, এসএমজি সব বাসায়, কি করে সম্ভব? আর ওনার জন্যই, ওনার হাতে গুলিতে আমাদের তিনজন, একজন মারা যায় শামসুদ্দিন, আর 3 জন আহত হয়। তার পরবর্তী দেখেন শেখ কামাল যখন প্রথমে মারা যায়, তারপরে আর কোনো বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না অন্যদের। বড় লজ্জার অধ্যায়। এরা ছিল আমাদের সূর্য সন্তান, এদেরকে স্বীকৃতি না দিলে আজকে বাংলাদেশ এই জায়গায় দাঁড়াতে পারতাম না। জুলাই আগস্টে বলি 24 জুলাই হতো না। এই বিপ্লবের মাধ্যমে দিয়ে, অর্থাৎ 15ই আগস্টের মাধ্যমে সৃষ্টি হয় হাসিনা, খালেদা, শহীদ জিয়া, এরশাদ, অন্যান্য। আমরা এদেরকে ইতিহাসে স্মরণ করতে হবে। কেন হয়েছিল এটা নিয়ে আমাদের অনেক বিশ্লেষণ, অনেক জ্ঞান করার দরকার আছে। আমরা পেয়েছিলাম একটা দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের মধ্যেই উনি ওনার 2 ছেলেকে বিয়ে দিলেন, জামাল আর কামালকে। 50 পাউন্ড কেক কেটে উনি উদ্বোধন করেন। আমার কথা হলো, শেখ জামাল সরকারি পয়সায় বিদেশ থেকে প্রশিক্ষণ নিছেন। আমাদের আর্মির নিয়ম আছে, কোনো অফিসার যেখানেই প্রশিক্ষণ নেন না কেন, অর্থাৎ আমরা 2.5 বছর ট্রেনিং নেই, তারপরে আমরা সৈনিকের সাথে 2 মাস থাকি, যেটাকে আমরা বলি রেজিমেন্টেশন। এই ভদ্রলোক জামাল সাহেব লন্ডন থেকে এসেই একদিনের জন্য ক্যান্টনমেন্টে ছিলেন না। উনি কি রাজপুত্র? ইভেন চার্লস রাজপরিবার লন্ডনের, তারাও সে মেনটেন করে সেনাবাহিনীর ডিসিপ্লিন, সশস্ত্র বাহিনীর ডিসিপ্লিন। এই ভদ্রলোক তা করেন নাই, আল্লাহ শেখ মুজিবুর করতে দেন নাই। আল্লাহ অশেষ রহমত, এই সূর্য সন্তান আমাদের রক্ষা করছে। নাহলে আমরা কোথায় যেতাম আমি জানি না। এরপরে সূর্য সন্তান বলবো, গর্বিত সন্তান আমাদের আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, 1443 জন সম্ভবত। এদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আজকে আমরা কথা বলতে পারতেছি। কতটা ভেতরে সাজানো হইতে পারে? আমি চাকরিরত অবস্থায় গুম, তারপরে আবার গুম, এবং কথা বলবেন, কিছু বলার কোনো অধিকার নাই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। চেঞ্জ টিভি আমার খুবই প্রিয় একটা অনলাইন একটা গণমাধ্যম। আমি মনে হয় অসংখ্য কর্মসূচি করেছি, অনেক বক্তব্য দিয়েছি। আমার বা আমাদের পার্টির এবং আমাদের মঞ্চের অসংখ্য বক্তব্য বিবৃতি তারা নিয়েছেন। আমার নামই মনে করি বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক জগতেরও যারা আছেন, চেঞ্জ টিভি চেষ্টা করেছে সবার বক্তব্য নিয়ে আসার জন্য। আমাদের দুর্দিনে চেঞ্জ টিভি আমাদের সাথে ছিল। যখন প্রবল প্রতিকূল সময় আমরা পার করছি, বৈরী সময় পার করছি, আর মেইন স্ট্রিম বড় বড় মিডিয়া যখন আমাদের বক্তব্য দিতে ভয় পেত, সংকোচ করত, দিত না, এডিট করত, চেঞ্জ টিভি তখন সাহসের পরিচয় দিয়ে একটা সময়ের কণ্ঠস্বর হিসাবে আমার নিজের বক্তব্য বা অনেকেরই, অসংখ্য মানুষের বক্তব্য, কণ্ঠস্বরকে তারা সামনে নিয়ে আসছেন। চেঞ্জ টিভি একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই জন্য তাদেরকে আমি 6 বছর পূর্তিতে উষ্ণ অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এবার অভ্যুত্থানের পরে যে নতুন যাত্রা আমি দেখতে চাইব, চেঞ্জ টিভি আরও এটার ব্যাপ্তি বাড়বে, প্রসারিত হবে। চেঞ্জ টিভি সচেতন লক্ষ লক্ষ পাঠক শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছে। ভবিষ্যতে এটা একটা জনপ্রিয় গণমাধ্যম হবে, যে গণমাধ্যম সত্য, ন্যায় পথে হাঁটবে এবং সেই গণমাধ্যম একটা নৈতিক একটা মান তারা বজায় রাখবেন এবং একটা পেশাদারী সাংবাদিকতার পরিচয় দিয়ে। বাংলাদেশ এখন যে চ্যালেঞ্জের মুখোমুখি, আমরা একটা প্রচণ্ড উত্তরণকালীন গুরুত্বপূর্ণ সময় পার করছি। এই সময় চেঞ্জ টিভি আমাদের সাথে পথ চলবে, আমাদের গণতন্ত্রের অভিযাত্রার পথে হাঁটবে। আমি এই প্রত্যাশা করি। আমি চেঞ্জ টিভির যিনি প্রধান কাণ্ডারি আমিরুল মোমেনিন মানিক, আমি তাকে উষ্ণ অভিনন্দন জানাই। আমার অনুজ প্রতিম মানুষ, তিনি অসাধারণ সৃজনশীল মানুষ, উদ্যোক্তা মানুষ, তিনি একজন কর্মবীর।
তাকে আমি শুভেচ্ছা জানাই। এবং আলী সহ এই পর্যন্ত চেঞ্জ টিভির যারা এর সঙ্গে যুক্ত আছেন, যে টিমে যারা যুক্ত আছেন, সাংবাদিক, কলাকুশলী, সবাইকে আমি এবং আপনারা যারা চেঞ্জ টিভির ভক্ত, শ্রোতা, অনুসারী, আপনাদের জন্য আমার উষ্ণ অভিনন্দন, উষ্ণ শুভেচ্ছা। আশা করি আপনাদের যাত্রাটা আগামী দিনে আরও আনন্দদায়ক হবে, সফল হবে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথেও চেঞ্জ টিভি হাঁটতেই থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।